ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আজকে হবে তোমার বিহার জিকের উপর। বিহার জিকের উপরে যে সিরিজটা শুরু করেছিলাম, একটা দুটো তিনটে দিয়ে দিয়েছি অলরেডি। আজকে যেটা হচ্ছে আমাদের 4 নাম্বার পার্ট। এই 4 নাম্বার পার্টের আজকে আমরা দেখব যে বিহারের রিলেটেড, এবং তোমরা সবাই দেখছি প্রিভিয়াস ইয়ার নিয়ে পড়ে আছো, প্রিভিয়াস ইয়ার প্রচুর ভিডিও দেখছো, কিন্তু এই ভিডিওগুলো দেখো না। বাট এই ভিডিওগুলো থেকে কোশ্চেন আসে বিহার সম্বন্ধে, ছোট থেকে বড় একদম ভালো ভালো ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমি তুলে ধরছি। অতএব খুব ইম্পর্টেন্ট। অতএব তোমরা যারা 5 থেকে 12 পর্যন্ত যারই জন্য প্রিপারেশান নিচ্ছ 4.0, খুব এগুলো মানে দরকারি জিনিস। অতএব সবাই দেখিও, খালি প্রিভিয়াস ইয়ার দেখলে হবে না, এগুলোও দেখতে হবে কোন জায়গা থেকে তুলে দেবে, কারণ এটা বিহারের রেসপেক্টে খুব ইজি। আর আমরা যদি আজকের দিনে দেখো, আজকের দিনে ডোমিসাইল ব্যাপারটা নিয়ে একটা যেহেতু হয়ে যাচ্ছে, তো অতএব ওরা চাইবে যে একটু বিহারকে যারা চিনুক, যারা বিহার সম্বন্ধে জানে তাদেরকে আমরা নেব। অতএব বিহার সম্বন্ধে একটু ছোটো মোটো জিনিসগুলোকে দেখতে হবে, শুধু খালি সাবজেক্ট করলে হবে না, এটাকেও দেখতে হবে। তার জন্য একটু বলছি, এই যা আমি বলাচ্ছি এর থেকে বাইরে আসবে না কিছু, কারণ আমি জিকে প্রিভিয়াস ইয়ার তো করাচ্ছি, তার সাথে সাথে জিকেরও একটা এই জন্য সিরিজটা শুরু করেছি। এটা কোনো প্রিভিয়াস ইয়ারের নয়, এটা বিহারের যা বেসিক স্ট্যাটিক জিকে যাকে বলে সেগুলো, এবং খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করছি। আর একটা তোমাদের জন্য একটা অ্যানাউন্স আছে যে আমি প্রতি উইকে পেইড ব্যাচে 2টো করে মক টেস্ট নেব, ক্লাস মক টেস্ট, যেটা চ্যাপ্টার ওয়াইজের মক টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, 2 নম্বর মক টেস্ট চলছে। আর একটা ফুল মক নেব, সপ্তাহে একটা ফুল মক হবে, যেটা হবে একদম 40 মার্ক, যেভাবে ডেটও পরীক্ষায় থাকে সেই রকম। তো 3টা নেব। কেউ যারা আমাদের পেড ব্যাচে আছো, তাদের বাদেও কেউ যদি বলে আমি ক্লাস করব না, শুধু মক টেস্ট দেবো, তারাও দিতে পারো। তো তারা কন্ট্যাক্ট করিয়ে নিও, ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক থাকছে গ্রুপের, এবং নাম্বারও থাকছে, কন্ট্যাক্ট করে নিও। যে কেউ যদি শুধু মক দিতে চাও বিহারের জিকেটার জন্য, তাহলে মকের জন্য ব্যবস্থা আছে, যোগাযোগ করে নিও। চলো তাহলে আজকে আমরা 4 নাম্বার পার্ট শুরু করছি বিহার জিকের, ঠিক আছে? দেখো, প্রথমেই আমি যে একটা রেখেছি সেটা হচ্ছে কি, হিউয়েন সাং। আমি তো এর আগের দিনটা ট্রিক বলেছিলাম, যারা জানো না, যারা ওই ভিডিওগুলো দেখে নিও। ট্রিক বলেছিলাম যে কে কার সময় এসেছিল, খুব ইন্ডিয়াতে বিখ্যাত 3 জন এসেছিল, যেটা ট্রিকটা ছিল হ হ ম ম ফচ। শুনলে হাসি লাগবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ থেকে হর্ষবর্ধন, আর হ থেকে হচ্ছে হিউয়েন সাং, মানে হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। ম থেকে চন্দ্রগুপ্ত মৌর্য, আর ম থেকে মেঘাস্তিনিস এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। আর ফ থেকে ফাহিন, চ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অতএব ফাহিন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাথায় রাখবে। দেখো কি বলছে, হিউয়েন সাং যে ছিল কোথাকার, চাইনিজ ট্রাভেলার, এবং ট্যুর করেছিল এন্টার বিহারে ডিউরিং দ্য হর্ষবর্ধন। তাহলে কার সময় এসেছিল? হর্ষবর্ধনের সময়। তাহলে হর্ষবর্ধন জানো 606 সিংহাসনে বসেছিল। তো হর্ষবর্ধনে এটা মনে রাখবে যে হিউয়েন সাং কোথাকার ছিল, সে ছিল আমাদের চাইনিজ ট্রাভেলার। কার সময় বিহারে এসেছিল? তখন ছিল হর্ষবর্ধন, এইটুকু মনে রাখতে হবে। নেক্সট যেটা হচ্ছে আমাদের ইৎসিং, এও ছিল চাইনিজ ট্রাভেলার, এবং এও বিহারে এসেছিল কখন? 7th সেঞ্চুরিতে, ঠিক আছে? মানে 600 সামথিং কোনো ইয়ারে এসেছিল। তো এইটুকু মনে রাখতে হবে, এও চাইনিজ ছিল। তারপর হচ্ছে আমাদের গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য শেরশাহ সুরি। শেরশাহ সুরি আমরা জানি হুমায়ুনের পরে সিংহাসনে বসেছিল, ঠিক আছে? এবং হুমায়ুন কততে বসেছিল? 1540 থেকে 45 সাল পর্যন্ত ছিল। তারপরে দুর্গ দখল করতে গিয়ে কি করেছে, কামানে নিজে কামান চালু করতে গিয়ে উল্টো দিক দিয়ে কামানে গুলি বেরিয়েও নিজেই উড়ে গেছে, ঠিক আছে? তো ওই একটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিল, ঠিক আছে? এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা জিটি রোড, যেটাকে আজকের দিনে আমরা বলি না জিটি রোড, যে জিটি রোডটা কলকাতা জিটি রোড যে আছে, ওই জিটি রোডটারই হচ্ছে এই কথাটা, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। তাহলে পরীক্ষায় দেয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে বানিয়েছিল? শেরশাহ সুরি, ঠিক আছে? এবং যার এর আগের দিন আমরা পড়েছিলাম তার ভালো নাম কি ছিল? ফারিদ খা, ঠিক আছে? মাথায় রাখবে। জিটি রোড কানেক্ট কার সাথে? বেঙ্গলের সাথে পাঞ্জাব। মানে আজকের দিনে পাঞ্জাব বলতে কিন্তু বিহার, পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত, ঠিক আছে? এত দূর চলে গেছে, অনেকটা
জিটি রোড। তারপরে বলছে ওল্ড বৈশালী সিটি। এই যে বৈশালী সিটি আমরা দেখেছিলাম যে পাটনাতে যে আমাদের মগধ ছিল, মগধের প্রথম ক্যাপিটাল ছিল রাজগীর, তারপরে হলো পাটলিপুত্র, তারপরে হলো বৈশালী, আবার হলো পাটলিপুত্রতে। তো ওই বৈশালীর কথা বলছে যে বৈশালী সিটিটা নোন অ্যাজ প্রেজেন্ট হচ্ছে আমাদের মুজফ্ফর ডিস্ট্রিক্ট। তাহলে আজকের কোন ডিস্ট্রিক্টে আছে আমাদের বৈশালী ডিস্ট্রিক্টটা, বৈশালী সিটিটা, সেটা হচ্ছে মুজফ্ফর ডিস্ট্রিক্ট, মুজফ্ফরপুর। তারপরে আছে কি পরের পয়েন্ট, আর্যভট্ট। আর্যভট্ট দ্য গ্রেট অ্যাস্ট্রোনমার হ্যাড ডিপ রিলেশন উইথ পাটলিপুত্র সিটি অফ বিহার। মানে বলছে যেটা আমাদের আর্যভট্ট ছিল এর সম্বন্ধে আমাদের আরও কিছু আমরা পড়বো। তো এর কার সঙ্গে মানে এই পাটলিপুত্রের সঙ্গে ভালো একটা ডিপ রিলেশন ছিল, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, শ্রী গুরু গোবিন্দ সিং। মানে গুরু গোবিন্দ আমরা তো জানি যে শিখদের প্রথম গুরুকে গুরু নানকের প্রথম, আর লাস্ট হচ্ছে 10তম। 10 জন ছিল গুরু, 10-এর পর কি ছিল না ছিল। তারপরে আর গুরু পদটা তুলে দিয়েছিল এবং সবাই হয়েছিল, তখন থেকে বলছিল আমরা সবাই গুরু। তো এই ছিল লাস্ট। তো বলছি তো লাস্ট গুরুকে, তাহলে বলবে গুরু গোবিন্দ সিং। এবং যদি বলে এটাই হচ্ছে 10 নম্বর, এটাই লাস্ট। এবং এর কি বলে যেন কবে পাটনাতে জন্মগ্রহণ করেন, 1666 খ্রিস্টাব্দে পাটনাতে। তো যেহেতু বিহারের গুরু গোবিন্দ সিং, তার জন্য তোমাকে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, এবং লাস্ট গুরু, ঠিক আছে। চলো নেক্সট। তারপরে কি বলছে, পাটনা মিউজিয়াম। পাটনা মিউজিয়াম, আশা করি তোমরা পাটনাতে এস্টেট দিতে গেছিলে সবাই, এবং এস্টেটের ওখানে দেখতেও অনেকজন বেড়াতেও গেছিলে পাটনা মিউজিয়ামে, ঠিক আছে। তারপরে দেখো, দ্য ওল্ডেস্ট মিউজিয়াম অফ বিহার ইজ দ্য ইস্টাবলিশড ইন 1915। 1915 সালে এটা তৈরি হয়েছিল, এবং বিহারের সবথেকে পুরাতন মিউজিয়াম। দেখো যদি বলে আমাদের পৃথিবীতে সবথেকে পুরাতন ইন্ডিয়ার মিউজিয়াম কি, তাহলে ইন্ডিয়া হয়ে যাবে আমাদের কলকাতা মিউজিয়াম। আর যদি বিহারের বলে তাহলে আমাদের হয়ে যাবে পাটনা মিউজিয়াম, ঠিক আছে। হি বিল্ড ওয়াজ ডেলি ইনোগ্রেটেড 1917 বাই গভর্নমেন্ট কি যে এডওয়ার্ড গেট অফ বিহার উড়িষ্যা। এর যে গভর্নর ছিল কার, বিহার উড়িষ্যার, যার নাম হচ্ছে এডওয়ার্ড গেট, ওই তৈরি করেছিল। বাট এনফোর্স হয়েছিল কত, 2 বছর পরে, 1917-তে। নেক্সট পরের স্লাইডে যাই। দেখো কি বলছে, ডিজাইন দ্য বিল্ডিং of Patna Museum was prepared by Rai Bahadur Vishnu Swarup based on the Indo-Saracenic architecture। মানে কোন আর্কিটেকচারের নিয়ম অনুযায়ী করা হয়েছে, এইটা কে করেছিল, রায় বাহাদুর বিষ্ণু। এটা খুব ইম্পর্টেন্ট যে এটা কার দ্বারা, এটা হচ্ছে রায় বাহাদুর বিষ্ণু, ঠিক আছে। এইটুকু মাথায় রাখতে হবে। নেক্সট কি আছে, কনস্ট্রাকশন অফ দ্য পাটনা মিউজিয়াম স্টার্টেড 19। এটা ভুল লাইন আছে, ছেড়ে দাও, এটা লাইন পড়া দরকার নাই, কারণ আমরা অলরেডি দেখলাম যে পাটনা মিউজিয়াম কততে, 16তে শুরু হয়েছিল, 15তে শুরু হয়েছিল, 17তে শেষ হয়েছিল। তাহলে ওটাই মাথায় রাখবে। নেক্সট কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট, বলছে মোর দেন 50,000 আর্টিকেল আর অ্যাট ডিসপ্লে ইন পাটনা মিউজিয়াম। তোমরা যদি, আমি নিজেই গেছি পাটনা মিউজিয়ামে, যদি যাও না ওখানে অনেক কিছু আর্টিকেল লেখা আছে, যে ইতিহাসের কি আছে, এটা এর সঙ্গে সম্পর্ক, এটা ওর সঙ্গে সম্পর্ক লেখা আছে। যে আমি তোমাদের বলেছিলাম একটা কলিঙ্গ ওয়ারের, যেটা অশোক আর কলিঙ্গ ওয়ার খরবেলের যে হয়েছিল উড়িষ্যাতে, তার একটা ঘরের থিমই দেওয়া আছে। সবাই মারছে, যুদ্ধ তীর মারছে, পুরো ঘরটাকে একদম কলিঙ্গ ওয়ারের মতন সাজিয়ে রেখেছে। তো ওইরকম অনেক আছে, তো ওইরকম ডিসপ্লে লেখা আছে ডিসপ্লেতে। তো এরকম ডিসপ্লেতে কত রকমের আর্টিকেল, তোমরা যেমন আমাদের এই ভিক্টোরিয়াতে যাবে দেখবে এখন ডিসপ্লে করে দিয়েছে। যদি যারা পড়তে জানে ওরা ওর সম্বন্ধে ইতিহাস ওখানে ডিসপ্লেতে চেঞ্জ করে অনেক কিছু লেখা আর্টিকেল পড়তে পারে। তো এই বিহারের এখানে 50,000-এরও বেশি আর্টিকেল আছে, ঠিক আছে। আর কিপ ইন 12 ডিভিশন, এবং 12টা ডিভিশনে এটা ভাগ করা আছে। এবং ডিভিশনগুলো কী, একটা হচ্ছে আর্কিটেকচার, একটা হচ্ছে আর্ট, একটা হচ্ছে প্যাডোলজি মানে মৃত্তিক মাটির স্টাডি বলে, জিওলজি, তারপরে জিও এলিমেন্ট ইমেজ, এবং ন্যাচারাল হিস্ট্রি, আর্মস, এবং প্লাস্টার পিকচার্স, তারপরে ইন্ডাস্ট্রি, কালেকশন অফ লাইফ হিস্ট্রি অফ রাজেন্দ্র প্রসাদের লাইফ হিস্ট্রিটা ওখানে গোটাটা পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্কেলেটন অফ দ্য লর্ড বুদ্ধার কঙ্কালতন্ত্র, সেটাও পাবে। তারপরে হচ্ছে আমাদের কি ডেমিগড অফ দেদারগঞ্জ, প্রি হিস্ট্রিক আর্টিকেলস, স্টোন এজ রিমেন্ট, যেটা গান্ধারা অফ কুষাণ পিরিয়ড। এখানে কুষাণ পিরিয়ড, যেটা কুষাণ পিরিয়ডে আমরা গান্ধারা আর্ট পেতাম, সেখানকার স্ট্যাচু অফ মেড অফ
মথুরা আর্টেরও এখানেই পাবো আমরা। স্ট্যাচু অফ গুপ্ত পিরিয়ডের স্ট্যাচু পাবো, স্ট্যাচু অফ দ্য পাল অ্যান্ড সেন আর্ট, এবং নিয়ারলি 22,000 কয়েন অফ ডিফারেন্ট পিরিয়ড, মানে ডিফারেন্ট আলাদা আলাদা পিরিয়ডের 22,000 আমরা কয়েনের নিদর্শন পাবো। ঠিক আছে, তারপরে ডিফারেন্ট পিকচার অফ ইমেজ অফ disappearing bird and animal are the important historical heritage of, ঠিক আছে, হেরিটেজ ইজ রিজার্ভ ইন দ্য পাটনা মিউজিয়াম। এটা দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, লেখা আছে যে হিস্টোরিক্যাল হেরিটেজ প্রিজার্ভ ইন পাটনা মিউজিয়াম, মানে এগুলো পাটনা মিউজিয়ামে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো জানার দরকার। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, পূর্ণিয়া। এই পূর্ণিয়া ডিস্ট্রিক্টটা আমাদের বাড়ির মালদার কাছাকাছি পাবে। ঠিক আছে, পূর্ণিয়াটা মানে মালদার তো কাছাকাছি না, দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি, ইসলামপুর যে আমরা বলি, দিনাজপুর ইসলামপুর, ওই থেকে পূর্ণিয়া খুব কাছে ওই দিকটাতে। তো পূর্ণিয়া আর আমাদের দেখো, পূর্ণিয়া এরিয়া অফ বিহার হ্যাজ বিন এ প্লেস অফ শান্ত রেভুলেশন, মানে শান্ত মানে সাধু যেটা রেভুলেশন কোথায় দেখা দিয়েছিল, সেটা আমাদের দেখা দিয়েছিল পূর্ণিয়াতে। এখানে ওরা বিদ্রোহ করেছিল, এবং পাটনা এবং সরন ডিস্ট্রিক্ট ওয়ার অলসো সেন্টার অফ দিস রেভুলেন্ট। এই আন্দোলনের যদি বলা হয় সেন্টারটা কোথায় ছিল, পাটনাতে ছিল এবং সরন ডিস্ট্রিক্টে ছিল, বাট এটা আমাদের পূর্ণিয়া এরিয়াতে দেখতে পাই আমরা। ঠিক আছে, নেক্সট যেটা পরে পয়েন্ট আসছে, যে ডিউরিং দ্য মিডল অফ 18th century পাটনা was an important center of আফিম প্রোডাকশন অ্যাজ ওয়েল এজ সেল। মানে যদি বলা যায় যে বিহারের এই মিডিলে দেখো 18th centuryতে, মানে 1701 থেকে 1800 পর্যন্ত যে সালগুলোতে যে আফিম উৎপন্ন হতো, সব থেকে বেশি আমাদের পাটনাতে বেশি উৎপাদন হতো, এবং মানে প্রোডাকশনও বেশি হতো, এবং সেলও অ্যাজ ওয়েল এজ সেলও বেশি হতো, মাথায় রাখবে। যেমন চলো তারপরে দেখো, দ্য রেভলিউশন অফ 1857 ইন পাটনা, ওই যে আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল। তো সিপাহী বিদ্রোহ ওয়াজ স্টার্টেড অন 3rd জুলাই। আমাদের মনে করো যে প্রথম বেহরামপুর হয়েছিল, সেটা অপশানে না থাকলে বলবো ওটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসের দিকে হয়েছিল আমাদের ব্যারাকপুরে, তারপরে মিরটে হয়েছিল 10 মে। এরকম করতে করতে আমরা দেখলাম 3rd জুলাই হচ্ছে কোথায়, বিহারে দেখা দিয়েছিল, আন্ডার কার সঙ্গে, আন্ডার দ্য লিডারশিপ অফ পীর আলী। দেখো পীর আলীটা আমরা খুব কম জানি, আমরা কিন্তু কানওয়ার সিংকে নিয়ে পড়ে থাকি যে বিহারের লিড করেছিল আমাদের কানওয়ার সিং সিপাহী বিদ্রোহতে, কিন্তু আমাদের পীর আলী ছিল প্রথম। ঠিক আছে, তো মনে রাখবে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট বিহারের রেসপেক্টিভ। এবং বীর কুমার সিং, দ্য গ্রেট ওয়ারিয়র অফ বিহার ইন দ্য রিভল্ট অফ 1857 উইল অলওয়েজ আর রিমেম্বারেবল, এবং এটাকে স্মরণীয় করে রাখা যায়। ঠিক আছে, এবং ডিউরিং 1872 থেকে 1868 পাটনা ওয়াজ সেন্টার অফ দ্য ওয়াহাবি মুভমেন্ট। ওয়াহাবি মুভমেন্টের 1822 থেকে 1868 সাল পর্যন্ত একটা সেন্টার হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এবং যেটার নাম হচ্ছে আমাদের কে ছিল, মৌলভী ভিলায়াত আলী ওয়াজ দ্য মেন লিডার অফ দ্য ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি মুভমেন্ট ইন বিহার। খুব ইম্পর্টেন্ট, ওয়াহাবি মুভমেন্টের বিহারের নেতা কে ছিল, সেটা হবে আমাদের মৌলভী ভিলায়াত আলী। খুব ইম্পর্টেন্ট। নেক্সটে কি দেখো কি বলছে, 1930-তে সচিন্দ্রনাথ সোনোয়াল ফর্ম দ্য অনুশীলন সমিতি ইন পাটনা। খুব ইম্পর্টেন্ট। দেখো অনুশীলন সমিতি আমাদের যদি বলা হয় নর্মাল অনুশীলন সমিতি বা বাংলার অনুশীলন সমিতি, সেটা আমাদের পি মিত্র, প্রমনাথ মিত্র। ঠিক আছে, আর যদি বলে বিহারের অনুশীলন সমিতি কে করেছিল, সেটা আমরা বলবো পুলিন বিহারী দাস। বাট যদি বলে বিহার পাটনার, তাহলে পাটনার অনুশীলন সমিতি কে হবে, পাটনার অনুশীলন সমিতি হবে আমাদের যার নাম বলছি আমরা সচিন্দ্রনাথ সোনোয়াল, মাথায় রাখবে। তারপরে কি বলছে দেখো,
নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, 1908 বিহার স্টেট কংগ্রেস কমিটি ওয়াজ ফর্ম আন্ডার দ্য লিডারশিপ অফ নবাব সরফরাজ হুসেন খান। ইটস ফার্স্ট কনভেনশন ওয়াজ হেল্ড ইন পাটনা। দেখো খুব ইম্পর্টেন্ট যে 1908 সালে বিহারে যে বিহার স্টেট কংগ্রেস কমিটি হয়েছিল, বিহার স্টেট কংগ্রেস কমিটি যে হয়েছিল এটা ফর্ম করেছিল কে, লিডারশিপটা কে ছিল, লিডারশিপটা ছিল ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে আমাদের, তোমরা হয়তো বুঝতে পারছো না, নবাব সরফরাজ হুসেন খান। নবাব সরফরাজ হুসেন খান ছিল এখানকার প্রথম যে বিহার স্টেট কংগ্রেস কমিটির লিডার। চলো নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট কি বলছে যে ডিউরিং দ্য লখনৌ কংগ্রেস কনভেনশন অফ ডিসেম্বর 1916 রাজকুমার শুক্লা ইনভাইটেড গান্ধীজি টু ভিজিট চম্পারণ। দেখো এটা কিন্তু কোশ্চেনটা আগেরবার আমি কালকেই আগের দিনের যে ভিডিওটা দিলাম ওখানে ইতিহাস এটা ছিল না, প্রথম কোশ্চেনটা ছিল চম্পারণে যে গান্ধীজিকে কে নিমন্ত্রণ করেছিল, কে ইনভাইট করেছিল, তা সেটা রাজকুমার শুক্লা। দেখো এগুলো থেকেই কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে। তো রাজকুমার শুক্লাই ডেকেছিল গান্ধীজিকে, ঠিক আছে। এটা কবে, যেটা আমাদের লখনৌ প্যাক্ট হয়েছিল, ঠিক আছে, যেখানে গান্ধীজি 15 সালে এসে প্রথম মানে সেকেন্ড টাইম জয়েন করেছিল এবং এর সঙ্গে নেহেরুর সঙ্গে এখানেই প্রথম দেখা হয়েছিল। পরীক্ষা এটাও দেয় যে নেহেরুর সাথে কবে গান্ধীজির দেখা হয়েছিল ফার্স্ট টাইম, তাহলে বলবে 1916 সালে যে লখনৌ প্যাক্ট হয়েছিল যেই সেশনে, সেটাতে লখনৌ সেশন। এবার দেখো পরেরটাতে কি বলছে, দেখো আর্যভট্ট ওয়াজ দ্য ফেমাস ম্যাথমেটিশিয়ান। তো আর্যভট্ট সম্বন্ধে আমরা সবাই জানি যে একজন ফেমাস ম্যাথমেটিশিয়ান এবং হি লিড দ্য ফাউন্ডেশন অফ এলজেব্রা। এই যে আজকের দিনে আমরা অঙ্ক এলজেব্রা করি না, তো এই এলজেব্রাটা কার ফাউন্ডেশনটাকে, এর ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের এই আর্যভট্ট। হি ওয়াজ বর্ন অ্যাট কুসুমপুর, আর কুসুমপুরটা আমরা আজকের দিনে পাটনা। প্রথম করো আমি যখন বিহারের ঠিক আগের 3 নম্বর সেশনটা করেছিলাম, প্রথম কোশ্চেনটা ছিল যে পাটনার আগে কি কি নাম ছিল, কুসুমপুর, পাটলিপুত্র, আরও নাম ছিল, ঠিক আছে। তো এই কুসুমপুরে আমাদের কি ছিল, এই সে জন্মগ্রহণ করেছিল। তাহলে মনে রাখবে আর্যভট্টের জন্মগ্রহণ কোথায়, আর্যভট্টের সেটা হচ্ছে কুসুমপুর আজকের দিনে এটাই। এবং সাতলা ছিল কি 473 AD। হি ডিসকভার দ্য ডেসিমেল সিস্টেম। এটাও পরীক্ষা ইম্পর্টেন্ট যে ডেসিমেল সিস্টেমটা কে তৈরি করেছিল, তাহলে এটা হচ্ছে আমাদের আর্যভট্টের দ্বারা তৈরি। আর অ্যালজেব্রা হোক, ডেসিমেল হোক, ঠিক আছে, সে হচ্ছে আমাদের আর্যভট্ট। নেক্সট পয়েন্টে যাও। নেক্সট পয়েন্ট কি বলছে যে অর্গানাইজেশন অফ ফার্স্ট বিহার স্টুডেন্ট মুভমেন্ট টুক প্লেস ইন দ্য ফিল্ড অফ পাটনা কলেজ 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে বিহারের প্রথম যেটা বিহার স্টুডেন্ট মুভমেন্ট তৈরি হয়েছিল, এটা কোথায়, এটা হয়েছিল পাটনা কলেজে, ঠিক আছে, পাটনা কলেজে তৈরি হয়েছিল, এটা মনে রাখতে হবে। এবং 1916 হোম রুল লিগ, যেটা লিগ ওয়াজ দ্য ফাউন্ডেড আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ কি নাম, মাজরুল হক। এই মাজরুল হক ছিল তার চেয়ারম্যান, ঠিক আছে, হোম রুল লিগের। তারপরে কি বলছে পরের পয়েন্ট যে অ্যাজ পার প্রিভারশন অফ আউটলে বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন বিহার, সল্ট মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ফার্স্ট ফ্রম চম্পারণ অ্যান্ড সারণ 6th এপ্রিল 1930। দেখো যেটা আমাদের লবণ আন্দোলন, লবণ মুভমেন্ট হয়েছিল, তো এই লবণ মুভমেন্টটা রাজেন্দ্র প্রসাদ কোথা থেকে শুরু করেছিল, সেটা বিহারের দুটো জায়গা, একটা হচ্ছে আমাদের চম্পারণ, একটা হচ্ছে আমাদের সারণ। এই চম্পারণ এবং সারণ থেকে রাজেন্দ্র প্রসাদ প্রথম লবণ আন্দোলন করেছিল, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট দেখো কি বলছে যে বিহার 1934 সালে না, দেখো একটা হিউজ আর্থকুয়েক ইন বিহার। কত সালটা ইম্পর্টেন্ট, বলবে একটা আর্থকুইক হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, একদম মনে কেঁপে গেছিল বিহারটা।
এবং বিহারটা প্রচণ্ড হারে কেঁপেছিল, সেটা হচ্ছে আমাদের ভূমিকম্প, ঠিক আছে। এবং কবে হয়েছিল? 1934 সালে, এটা মাথায় রাখবে। দেখো ভূমিকম্প না, এটাকে বলে আমরা সিসমিক জোন অফ ইন্ডিয়া। সিসমিক জোন আমাদের যদি বলে ওয়ার্ল্ডে কতগুলো, তাহলে বলবে সিসমিক জোন হচ্ছে আমাদের 5টা, ঠিক আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে হচ্ছে 4টা, কারণ একটা নেই, 2, 3, 4, 5 আছে। মানে 5 মানে সব থেকে বেশি ভূমিকম্প হওয়ার প্রবণতা, 4 মানে একটু কম, তারপরে কম, আর 1 হচ্ছে সব থেকে স্টেবল, যেখানে যে হওয়ার কোনোদিনই সম্ভাবনা নেই। ওই রকম জায়গা ইন্ডিয়াতে কোথাও নেই, বলে সিসমিক জোন 1 ইন্ডিয়াতে নেই। যদি বলে ইন্ডিয়াতে কতগুলো সিসমিক জোন দেখা যায়, বলবে 4টা। বাট ওয়ার্ল্ডে কটা দেখা যায়? ওয়ার্ল্ডে হচ্ছে 5টা, ঠিক আছে। চলো তারপরে কি বলছে দেখো, প্রিন্টিং ওয়াজ ডেভেলপ ইন বিহার ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য মৌর্য এম্পায়ার। এই যে মৌর্য হয়, মানে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে ফাউন্ডার, তারপর হচ্ছে বিন্দুসার, তারপর হচ্ছে অশোক, তারপর ছোটো মোটোগুলো ছিল। তো এই যে মৌর্য ডাইনাস্টি, এখান থেকে আমাদের এই পেন্টিংটা ডেভেলপ হতে শুরু করে। বিহারের পেন্টিংটা ডেভেলপ এখানেই শুরু হয়েছিল, ঠিক আছে। চল নেক্সট কি বলছে, গুপ্তা অ্যান্ড পাল রুলার অ্যাজ ওয়েল এজ মিডিয়াবেল পিরিয়ড। মানে গুপ্তা পাল এরা যে ছিল, এবং মিডিয়াবেল যুগেই আমাদের পেন্টিংটা এখানে আরও বেশি উন্নত হয়ে যায়। তারপরে কি বলছে, মধুবাণী। এই যে মধুবাণী পেন্টিং, এটা তো খুবই ইম্পর্ট্যান্ট, একদম মনে রাখবে যে মধুবাণী পেন্টিং কোথাকার জন্য বিখ্যাত। তাহলে মধুবাণী পেন্টিং হচ্ছে আমাদের বিহারের পেন্টিং, ঠিক আছে। এবং পাটনা, এই দেখো পাটনা কালাম পেন্টিং, এটাকে পাটনা কালাম পেন্টিং, তারপর হচ্ছে কি মঞ্জুসা পেন্টিং, আর দ্য ফেমাস পেন্টিং অফ পাটনা। তাহলে 3টা জিনিস মনে রাখবে, যে মধুবাণী পেন্টিং, পাটনা কালাম পেন্টিং এবং মঞ্জুসা পেন্টিং, এই 3 ধরনের ফেমাস হচ্ছে কোথাকার? পাটনার পেন্টিং, এইটুকু মাথায় রাখতে হবে। এবং মধুবাণী পেন্টিংকে আমরা অলসো নোন অ্যাজ মিথিলা পেন্টিং বলা যায়। তাহলে এর মধুবাণী পেন্টিংয়ের আর একটা নাম আছে, যেটা নাম হচ্ছে আমাদের মিথিলা পেন্টিং। এবং দিস পেন্টিং ইজ মেনলি রিপ্রেজেন্টিভ ওমেন অ্যাম্বিশন অফ হিন্দু রিলিজন। হিন্দু রিলিজনের ওমেন অ্যাম্বিশনের রিপ্রেজেন্ট করে। তোমরা একবার নেট সার্চ করে দেখে নেবে যে আসলে মধুবাণী পেন্টিংটা কি, ঠিক আছে। তো মধুবাণী পেন্টিংটা রিপ্রেজেন্ট করে হিন্দু রিলিজনের মেয়েদের অ্যাম্বিশনকে নিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি, পরের পয়েন্টটা দেখো, খোবার ইনসাইড দ্য হাউস অ্যান্ড মদনা আউটসাইড দ্য হাউস আর দ্য পপুলার পেন্টিং অ্যামং দ্য ফ্যামিলি অফ দ্য মধুবাণী পেন্টিং। মানে মধুবাণী পেন্টিংয়ের ফেমাস দুটো ছিল, যারা ঘরের ভিতরে রাখে তাহলে সেটা হচ্ছে আমাদের খোবার, আর যারা ঘরের বাইরে রাখে তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো, তারপরটা কি বলছে, গান্ধারী পিকচার ড্রন বাই দ্য মহাদেব লাল। তাহলে মনে রাখবে যে গান্ধারী পিকচারটা কার দ্বারা? তাহলে গান্ধারী পিকচারটা হচ্ছে আমাদের মহাদেব লালের দ্বারা। এবং কে ছিল? হুইচ ইজ প্রেজেন্টেড ইন প্রিজার্ভ ইন পাটনা মিউজিয়াম। এটা কোথায় প্রিজার্ভ করে রাখা হয়েছে? পাটনা মিউজিয়ামে প্রিজার্ভ করে রাখা হয়েছে গান্ধিয়ান, কি বলেছে না, গান্ধিয়ান পিকচার, ঠিক আছে। এবং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিন্টিং অফ দ্য পাটনা কালাম। এই পাটনা কালামের, এই যে আমরা দেখলাম পাটনা কালাম পেন্টিং, এই পাটনা কালামের সব থেকে মোস্ট পেন্টিং যেটা আমাদের হচ্ছে গান্ধারী পিকচার। এবং ওটা কোথায় রাখা হয়েছে? এটা হচ্ছে পাটনা মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর পাটনা মিউজিয়ামের আমরা অলরেডি দেখলাম ইনফরমেশনগুলো। পরের বইটা কি বলছে দেখো, যে রিভার কোশি, যেটাকে আমরা বিহারের দুঃখ বলি, ইজ নোন অ্যাজ দ্য বিহার সরব বিহার। মানে বিহারের দুঃখ বলায়, যেমন বাংলার দুঃখ বলায় দামোদরকে, বিহারের দুঃখ বলায় আমাদের কোশিকে, উড়িষ্যার দুঃখ বলায় মহানদীকে, ইন্ডিয়ার দুঃখ বলা হয় ব্রহ্মপুত্র বা কোশি। তো যদি কোশি থাকে আগে কোশিকে নেবে, নাহলে ব্রহ্মপুত্রকে নেবে, এটাকে বলা হয় ইন্ডিয়ার। যদি বলে আসামের দুঃখ কাকে বলে? ব্রহ্মপুত্রকে। যদি বলে লাল রিভার কাকে বলবে? রোহিত রিভারকে। যদি লোহিত রিভার না থাকে তাহলে বলবে একে, ব্রহ্মপুত্রকে। নেক্সট কি বলছে, যে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ওয়াজ দ্য ফার্স্ট রেলওয়ে হুইচ স্টার্টেড ইন বিহার। কবে?
1860 থেকে মানে 1860 থেকে 1862 সালের মধ্যে শুরু হয়েছিল। মাথায় রাখবে, যদি বলে আমাদের যে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে ফার্স্ট যে শুরু হয়েছিল, অলওয়েজ দ্য স্টার্টেড ইন বিহার, বিহারে কবে শুরু হয়েছিল? 1860 থেকে 1862 সাল পর্যন্ত। দেখো, যদি বলে বিহার কি বলে যেন কবে রেলের ব্যাপারটা বুঝে নাও। রেলের ব্যাপারটা হচ্ছে আমাদের যদি বলে রেল প্রথম কবে শুরু হয়েছিল, তাহলে রেল আমাদের শুরু হয়েছিল 1853-তে। এবার 1853-তে যখন রেল শুরু হয়, তো এই সময় গভর্নর জেনারেল কে ছিল? এখানে আমাদের ডালহৌসি ছিল কি বলে যেন গভর্নর জেনারেল। ঠিক আছে, এবার কথা হলো যে এই রেলটা কোথা থেকে কোথায়? এটা ছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। ঠিক আছে, মুম্বাই থেকে থানে কত কিলোমিটার? 34 কিলোমিটার প্রথম চালানো হয়েছিল। ঠিক আছে, এবং যদি বলা হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে চালানো হয়েছিল, তো এটা ছিল ফার্স্ট টাইম মুম্বাই টু ঠানে। আর ওয়েস্ট বেঙ্গলের যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট, তাহলে হয়ে যাবে তোমার হাওড়া টু, কোথাও হাওড়া থেকে পাবে রানীগঞ্জ, কোথাও পাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। তো যেটা অ্যান্সার থাকবে সেটাকে অ্যান্সার নেবে। এবং এটা কবে সাল হয়েছিল? এটা হয়েছিল 1 বছর পর, 1854 সালে। এটা ইম্পর্টেন্ট। যদি বলে রেলওয়ে কবে শুরু হয়েছিল, তারিখটা কী ছিল? মুম্বাই থেকে থানে যে ছিল তারিখটা কী ছিল? সেটা ছিল আমাদের 16 এপ্রিল। ঠিক আছে, এপ্রিল ছিল। ওই জন্য 16 এপ্রিলকে আজকের দিনে রেলওয়ে উইক মানানো হয়। এবং যদি বলে রেলওয়ে বোর্ডটা কবে তৈরি করা হয়েছিল, তাহলে 1905 সালে রেলওয়ে বোর্ড তৈরি করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। এবং আর রেলের সম্বন্ধে এটুকু জানলেই হবে না। ঠিক আছে, তারপরে যদি বলে যে আমাদের প্রথম ইঞ্জিন কবে করা হয়েছিল, এগুলো জিজ্ঞেস করে রেলের, মেনলি এই জিনিসগুলো। এবং আজকের দিনে রেলের জোন কটা? আজকের দিনে রেলের জোন হচ্ছে আমাদের 18টা। 17টা ছিল, কিছুদিন আগে একটা বাড়লো। এবং এই 18টা জোনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা আছে জানো? যদি বলে কোন স্টেটে সব থেকে বেশি জোন আছে, জোনে হেডকোয়ার্টার আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে আছে 3টা। কি? একটা হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ে, একটা হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর একটা হচ্ছে আমাদের মেট্রো, কলকাতা মেট্রো। এই 3টার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মাথায় রাখবে। চলো, এটুকু রেলের ইনফরমেশন ছিল। নেক্সট দেখো পরের কোশ্চেন, পরের পয়েন্টে কি বলছে দেখো, মহাত্মা গান্ধী ব্রিজ, খুব ইম্পর্টেন্ট, যে মহাত্মা গান্ধী ব্রিজ কোথায় আছে? মহাত্মা গান্ধী ব্রিজ কোথায় আছে? পাটনা, হাজিপুরে। হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ওভার দ্য রিভার অফ গঙ্গা। মানে কোন রিভারের উপর আছে? তোমরা হয়তো পাটনা থেকে যখন বেরিয়েছিলে দেখবে একটা হাজিপুর গঙ্গা, মানে এরা ব্রিজটা হয়তো দেখতে পেয়েছো। ঠিক আছে, তো এটা হচ্ছে নাম হচ্ছে কি হাজিপুর। ও পার্টটা হচ্ছে হাজিপুর, এই পার্টটা হচ্ছে পাটনা। এই হাজিপুর আর পাটনাকে কানেক্ট করেছে এইটা আমাদের মহাত্মা গান্ধী ব্রিজ। এই মহাত্মা গান্ধী ব্রিজটা হচ্ছে কার উপর? কোন নদীর পর? এটা হচ্ছে গঙ্গা রিভারের পর, এটুকু মনে হবে। তারপর হচ্ছে কি রাজেন্দ্র প্রসাদ ব্রিজ কনস্ট্রাক্টেড অ্যাট রিভার গঙ্গা এন মোকামা, মাথায় রাখতে হবে। যদি বলে যে মহাত্মা গান্ধী ব্রিজ কোথায়? পাটনা টু হাজিপুর। আর রাজেন্দ্র প্রসাদ ব্রিজ কোথায়? সেটা হচ্ছে আমাদের মোকামা বলে একটা জায়গা আছে, যাওয়ার সময় একটা বড় একটা রেলওয়ে স্টেশন আছে মোকামাতে, ওইখানে আছে। এবং কোন নদীর উপর? এটাও গঙ্গা রিভারের ওপর। 2 নম্বর কি দেখো, ফার্স্ট এলাহাবাদ ব্যাংক ওয়াজ স্টার্টেড ইন পাটনা। যদি বলে প্রথম যদি বিহারের কোন জায়গাতে এলাহাবাদ ব্যাংক তৈরি হয়েছিল, তাহলে বলতে হবে পাটনা। দেখো তারপরে কি বলছে, বিহার ম্যাক্সিমাম নাম্বার অফ ব্রাঞ্চেস অফ দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংকের সব থেকে বিহারে আমাদের ব্রাঞ্চেস আছে। ঠিক আছে, চলো তারপর এটা কি বল দেখো, নাচারি টোন ওয়াজ ডিসকভার বাই দ্য বিদ্যাপতি, দ্য ফেমাস পোয়েট অফ মিথিলা। খুব ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্টটা কি, যে নামটা মাথায় রাখবে। নাচারি টোন একটা টিউন যেটা আমরা বলি, এবং ওয়াজ ডিসকভার বাই বিদ্যাপীঠ, ফেমাস পোয়েট। কি পোয়েট ছিল? যেটা নাম হচ্ছে মিথিলার একটা বিখ্যাত পোয়েট। ঠিক আছে, তারপরের পয়েন্টটা কি, ইন রাজগীর ওয়েল নোন হট ওয়াটার পোন ইন দেয়ার। যদি বলে আমাদের গরম জলের পুকুর কোথায় পাওয়া যাবে? আমাদের রাজগীরটা কোথায় ছিল? এটা রাজগীর সিটিটা তৈরি করেছিল বিম্বিসার, এবং বিম্বিসারের প্রথম ক্যাপিটাল বা মগধের প্রথম ক্যাপিটাল, মাথায় রাখবে। তারপরে কি বলছে দেখো,
যে ওয়াটার অফ হট পন্ড ইজ ভেরি ইউজফুল ফর পেশেন্ট অফ স্কিন ডিজিজ বিকজ ইট হ্যাজ মিক্সচার অফ মিনারেল অ্যাজ ওয়েল অ্যাজ সালফার। মানে বলছে যে এই যে গরম জলটা আছে পুকুরের, এখানে ভেরি ইউজফুল কাদের, কোন কোন পেশেন্টদের, যারা স্কিন ডিজিজের জন্য ভুক্তভোগী তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে মিনারেলস যেমন পাবো অ্যাজ ওয়েল এজ আমরা সালফার পাবো, সালফার বলছি হ্যাঁ সালফার পাবো। তো এই জন্য আমরা বলবো ওটা খুবই বিখ্যাত, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, সপ্তধারা, তারপর হচ্ছে ব্রহ্মকুন্দ এবং সূর্যাকুন্দ, তারপর হচ্ছে মানাকুন্দ, তারপর হচ্ছে মাকদম কুন্দ আর লোকেটেড ইন রাজগীর। এগুলো কোথায় আছে কোনগুলো, সেটা হচ্ছে আমাদের রাজগীরে, ঠিক আছে, এগুলো জানতে হবে। এবং কি বলছে, গোমুখ কুন্দ এবং লক্ষ্মণ কুন্দ, সীতা কুন্দ আর দ্য মুঙ্গের। এই মুঙ্গেরেও কিছু কিছু আছে, মুঙ্গেরে আর রাজগীরে এগুলো আমরা সাধারণত পাবো। তারপরে বলছে ওয়াটারফল অফ বিহার, এই বিহারের ওয়াটারফল অফ বিহার আর দ্য কোথায় আছে, একটা গয়াতেও পাবে ওয়াটারফল, তারপরে রোহতাসে পাবে এবং নাওয়াদাতেও পাবে, খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে আমরা দেখাচ্ছি নাওয়াদাতে কি আছে। নেক্সট কি বলছে দেখো, যে কাকোটাল ওয়াটারফল কোথায় আছে, এটা বিহার ইজ লোকেটেড ইজ নাওয়াদা ডিস্ট্রিক্ট। ওই যে বললাম নাওয়াদাতেও আছে, তাহলে এটা নাওয়াদাতের নামটাও দিয়ে দিয়েছে। দেখো বিহারের যে হাইকোর্টটা হয়েছিল, তো তার প্রথম চিফ জাস্টিসকে, একজন ইংরেজ ছিল তার চিফ জাস্টিস, যার নাম হচ্ছে স্যার এডওয়ার্ড মার্নার্দেস চাপেরা ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট। পাটনা হাইকোর্টের প্রথম একজন চিফ জাস্টিস বলে এই ইংরেজটার নাম। আর যদি বলে ইন্ডিয়ান প্রথম পাটনার চিফ জাস্টিস কে ছিল, তাহলে বলবো আমরা স্যার সৈয়দ ফজল আলী। স্যার সৈয়দ ফজল আলী ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এটা যদি নর্মাল কিছু না বলে তাহলে এই প্রথম, আর যদি বলে ইন্ডিয়ান প্রথম কে ছিল চিফ জাস্টিস, সেটাই কিনতে হবে আমাদের এটা। তারপরে কি বলছে, সোন ক্যানেল ইজ দ্য হাইয়েস্ট ক্যানেল অফ বিহার। মানে সোন ক্যানেলটা কোথায় আছে, দেখো সোন নদীর উপরে আছে। সোন নদীটা কোথায়, সোন নদীটা তৈরি হয়েছে এই অমরকণ্টক থেকে উপরের দিকে গিয়ে এখানে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করেছে, কার কাছে, পাটনার কাছে গঙ্গার সাথে মিট করেছে, ঠিক আছে। এবং ওই সোন নদীর উপর আছে সোন ক্যানেল, মানে ওইখান থেকে ক্যানেল মানে ক্যানেল কেটে গিয়ে চাষবাসের ইরিগেশনের জন্য ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবে যে সোন ক্যানেল ইজ দ্য ওল্ডেস্ট ক্যানেল, বিহারের সর্বপুরাতন ক্যানেল হচ্ছে আমাদের সোন ক্যানেল। তারপর আছে কি, কোসি হাইড্রো পাওয়ার প্রজেক্ট যে হয়েছে, এটা দুটো দেশের মিলে এটা পরীক্ষা এসেছিল। দ্য ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য কোলাবোরেশন উইথ নেপাল। পরীক্ষায় দিয়েছিল বিপিএসসি এই টিচারের পরীক্ষায়, যে কার সঙ্গে কোলাবোরেটে করা হয়েছে, তো সেটা নেপাল বলতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, পোটেটো ডেভেলপমেন্ট। পোটেটোর আমরা রেগুলেশন কি বলি, রাউন্ড রেগুলেশন। দ্য পোটেটো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইন বিহার শরীফ কোথায় আছে আমাদের, নালন্দা খুব ইম্পর্টেন্ট। নালন্দার যে বিহার শরীফ আছে ওই জায়গাতে আমরা পটেটো ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউট পাবো, একদম রিসার্চ সেন্টার ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, এটার মানে হচ্ছে মাখনা চাষ। এই মাখনা ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোথায় লোকেটেড, ইন দ্য দারভাঙ্গাতে আমরা মাখনার রিসার্চ সেন্টার পাবো, ঠিক আছে। এই যে মাখনা চাষ, মাখনার যে খই হয়, ঠিক আছে, ভালো এবং খুব ভিটামিন, তো মাখনা চাষের যদি বলে কোথায়, দারভাঙ্গাতে। ইন বিহার টিউবওয়েল, দেখো বিহারের মধ্যে টিউবওয়েল মানে ইরিগেশন ব্যবস্থা কীরকম, কিছু টিউবওয়েল হয়, কিছু ক্যানেল হয়, আর কিছু আমাদের ট্যাঙ্ক হয়। তো বলছে টিউবওয়েল, বিহারের মধ্যে টিউবওয়েল ইরিগেশনটা কোথায় আমরা সবথেকে বেশি দেখতে পাবো, রোটাসে আমরা মেজরিটি এরিয়া, মানে রোটাসে সব থেকে বেশি এরিয়া দেখতে পাবো, যেটা হচ্ছে আমাদের টিউবওয়েল আছে, ঠিক আছে, মানে নিচের দিক থেকে জল তুলে উপরে চাষবাসের জন্য ব্যবহার করা হয়। তারপরে বলছে দেখো, মাইথালি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজের নাম মাইথালি, এবং এই ল্যাঙ্গুয়েজটা স্পোক ওভার দ্য ম্যাক্সিমাম এরিয়া।
যদি তোমাকে বলে ইন্ডিয়ার সবথেকে বেশি এরিয়াতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, তাহলে আমাদের হবে মৈথালি ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট। এবং মৈথালি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। মানে ওই কোশ্চেনটা পয়েন্টে রিপিট হয়ে গেছে, বাট মনে রাখবে এটাকে যে এই ল্যাঙ্গুয়েজটা বিহারের মানুষ সব থেকে বেশি কথা বলে বা বেশি এরিয়া ধরে এই কথাটা চলে। নেক্সট পয়েন্টে যাও। নেক্সট পয়েন্টে কি বলছে যে ফার্স্ট রেলওয়ে লাইন ইন বিহার কনস্ট্রাক্টেড ইন বিটুইন দ্য কোথায় মুঘল সরাই টু কলকাতা। মানে বিহারের যদি বলা হয় প্রথম লাইন কোথায়, কোনটাতে কোনটা, মানে বিহারের প্রথম তো আমরা দেখলাম 1860 থেকে 1862, বাট যদি কোথা থেকে কোথায় করা হয়েছিল, তাহলে মুঘল সরাই থেকে আমাদের কলকাতা পর্যন্ত মাথায় রাখতে হবে। তারপরে কি বলছে ধান মানে রাইস, রাইস ইজ দ্য ক্রপ হুইচ সোন ওয়াজ ম্যাক্সিমাম এরিয়া ইন বিহার। যদি বলে বিহারের এত এগ্রিকালচারের মধ্যে সব থেকে যদি বলা হয় কোনটা এগ্রিকালচার বেশি চলে, তাহলে সেটা হবে আমার একমাত্র ধান। এটা মাথায় রাখতে হবে, ধান সব থেকে বেশি চাষ হয় এরিয়া জুড়ে। তারপরে পরেরটা কি বলছে ইন বিহার জুট কারণ লার্জ এরিয়া অফ দ্য পূর্ণিয়া। এই যে পূর্ণিয়া ডিস্ট্রিক্টটা আছে, পূর্ণিয়া ডিস্ট্রিক্টটাতে সব থেকে বেশি জুট মানে পাট, গোল্ডেন রেভুলেশন, ঠিক আছে, এটা আমাদের পূর্ণিয়াতে পাবো। তারপরটা কি বলছে লার্জেস্ট এরিয়া ক্যানেল ইরিগেশন ডান ইজ দ্য নর্থ গঙ্গা প্লেন। এই যে ধরো গঙ্গা প্লেনটা ছিল, গঙ্গার নর্থের দিকটাতে যেটা ছিল সেটা হচ্ছে নর্থ গঙ্গা প্লেন, আর ওই জায়গাতে আমরা সব থেকে বেশি কী পাবো, যে ক্যানেল ইরিগেশন পাবো। মাথায় রাখবে যে ক্যানেল ইরিগেশন সব থেকে আমরা দেখলাম পুরাতন কোথায়, সোন নদীর উপর সোন ক্যানেলটা, এবং যদি পুরাতন যদি বলে সব থেকে বেশি কোথায় দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের নর্থ গঙ্গা প্লেনে। তারপরে কি বলছে বিহার, বিহার ইজ দ্য মোস্ট মনসুন টাইপ অফ ক্লাইমেট। মানে মনসুন বিহারে যদি বলে কোন টাইপের ক্লাইমেট, তাহলে বলবে মনসুন টাইপের ক্লাইমেট দেখা যায়। তারপরে কি আছে দেখো বিহার ওয়েট ডিসিডুয়াস ফরেস্ট আর ফাউন্ড। যদি বলে বিহারের কোন ফরেস্টটা সব থেকে বেশি, সেটা হচ্ছে আমাদের ডেসিডুয়াস ফরেস্ট। নেক্সট যেটা আমরা পয়েন্টে যাব সেটা হচ্ছে দেখো শাল ট্রি ইজ নোন অ্যাজ দ্য যে কিং অফ ডেসিডুয়াস ফরেস্ট। দেখো ডেসিডুয়াস ফরেস্টটা সব থেকে বেশি কোথায় পাবো, বিহারে। এবং তাদের মধ্যে যদি বলে যে সব থেকে কিং কাকে বলা হয়, রাজা কাকে বলা হয় ডেসিডুয়াস ফরেস্টের, সেটা হচ্ছে শাল গাছ। শাল গাছ খুবই ভালো গাছ। দেখো সুগার ইন্ডাস্ট্রি ইজ দ্য ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি অফ বিহার। বিহারের যদি বলা হয় ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি কি, পুরাতন সব থেকে ইন্ডাস্ট্রি কি, তাহলে বলতে হবে তোমাকে সুগার ইন্ডাস্ট্রি হচ্ছে সব থেকে পুরাতন ইউনিভার্সিটি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি। তারপরে কি বলছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাইমস্টোন মানে চুনা পাথর, লাইমস্টোন ফাউন্ড ইন দ্য কাইমুর হিল অফ বিহার। বিহারের যে কাইমুর হিল আছে এখানে সব থেকে আমরা ম্যাক্সিমাম কী পাবো, লাইমস্টোন, মানে যেটাকে বাংলায় আমরা চুনা পাথর বলি, যেটা আমাদের সিমেন্ট তৈরি করতে বেশি ব্যবহার করা হয়। এই কিছুদিন আগে একটা মানে বিপিএসসির পরীক্ষায় এসেছিলো, মনে করো যে উড়িষ্যাতে আমি করেছিলাম তোমাদের কোশ্চেনটা, মানে ছত্তিশগড়ে আমাদের এত সিমেন্ট কারখানাগুলো কেন, কারণটা হচ্ছে ওই জায়গাটাতে আমরা লাইমস্টোনটা বেশি পাই বলে ওই জায়গাটাতে বেশি কোন মিনারেলসের জন্য ওই জায়গাগুলোতে করা হয়, এরকম কোশ্চেনটা ছিল। দেখো কি বলছে স্টেট অ্যাসেম্বলি ওয়াজ ফর্ম ইন বিহার আন্ডার সেকশন কত 170 সেকশন অফ দ্য কনস্টিটিউশনের সেকশন 170 নাম্বার আর্টিকেলে অনুযায়ী আমরা যে বিহার অ্যাসেম্বলিটা তৈরি করেছিলাম, ঠিক আছে। এবং বিহার অ্যাসেম্বলি ইন্ডিপেন্ডেন্টলি ক্যাম টু এক্সিস্টেন্ট ইন 1937, মানে ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে কবে বিহার অ্যাসেম্বলিটা শুরু হয়েছিল, বিধানসভাটা, সেটা হবে আমাদের কি বলে যেন 1937 সালে। একটা পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি যে আমাদের কটা রাজ্য আছে, আমাদের রাজ্য আছে 28টা আর ইউনিয়ন টেরিটরি আছে 8টা। তো আমাদের প্রতিটা রাজ্যে বিধানসভা থাকতেই হবে, একটা বিধানসভা। আবার কোনো কোনো রাজ্যে বিধানসভা নাও বিধান পরিষদ না থাকতে পারে, নাও থাকতে পারে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ ছিল আগে, আমরা তুলে দিয়েছি। তো আমরা তুলেছি কবে, 1969 সালে তুলে দিয়েছি। পাঞ্জাব আর আমরা একসাথে তুলেছিলাম। বাট যদি বলে কত নাম্বার আর্টিকেল অনুযায়ী তুলতে পারি, তাই 9টাকে কেটে দেবে। 169 নম্বরে অনুযায়ী বিধান পরিষদ তুলতে পারি, আবার আনতেও পারি। আমার আমাদের চিফ মিনিস্টার মমতা পাস করে দিয়ে যে ও নিয়ে আসবে আবার, ঠিক আছে। তো কথা হলো যে আজকের দিনে কোন জায়গাতে আমি কেন এটা বললাম, এটা তো পলিটির জিনিস, কেন বললাম, কারণটা হচ্ছে বিধান পরিষদ আজকে আমাদের ইন্ডিয়াতে 28টা ডিস্ট্রিক্টের মধ্যে 28টা রাজ্যের মধ্যে
6টা রাজ্য এখনও আছে, যার মধ্যে বিহার পড়ে। তো মনে রাখবে একমাত্র হচ্ছে কে আছে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, ইউপি, এগুলো মাথায় রাখবে 6টা। নেক্সট কি বলছে, পাটনা হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশ ইন কবে, 1916-তে। মাথায় রাখবে যে পাটনা হাইকোর্ট কবে তৈরি করা হয়েছে, লখনৌ প্যাক্ট যবে হয়েছিল 1916-তে। তারপরে কি বলছে যে 1984-তে উর্দু ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য গিভেন দ্য স্ট্যাটাস অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্টেট। খুব ইম্পর্টেন্ট। প্রথম ল্যাঙ্গুয়েজ ওদের হচ্ছে আমাদের হিন্দি, সবাই জানি, বাট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিহারের হচ্ছে উর্দু। খুব ইম্পর্টেন্ট, এটা হয়তো অনেকজনের আইডিয়াই থাকবে না, ঠিক আছে। তো উর্দু কবে, 84 সালে উর্দুটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করা হয়েছে বিহারের। তারপরে দেখো পরের E.M. ফোস্টার কল্ড ইট দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিহার অ্যাজ দ্য বিহারি বলি। বিহারি বলি মানে এই লোকটা বলেছিল বিহারি, যে যারা বিহারি ভাষায় কথা বলবো তাদেরকে আমরা কি বলবো, বিহারি বলি, ঠিক আছে। এবং অন 11 আগস্ট 1942 ইন হোস্টিং দ্য ফ্ল্যাগ অফ দ্য সেক্রেটারিয়েট ইন দ্য সিকুয়েন্স অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট 7 স্টুডেন্ট ওয়ার দ্য শহীদ। মানে মার্টিয়ার মানে শহীদ। মানে আমি এর আগের দিন কোশ্চেনটা করাচ্ছিলাম, যখন আমাদের 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্কের কাছে গান্ধীজি বক্তব্য দিল যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, তখন বলল যে কি বলে যেন, কাল থেকে আমরা ভারত ছাড়ো আন্দোলন করব। কিন্তু বিহার পুলিশরা জেনে যাওয়ার পর সকাল সকাল সব নেতাদেরকে অ্যারেস্ট করে নেয়, বলে সব লিডারলেস হয়ে যায় মুভমেন্টটা। পরবর্তী আমাদের অরুণা আসাফ আলী, জয়প্রকাশ নারায়ণ, এরা এটা চালিয়েছিল। এবার এটা কবে, এটা হচ্ছিল 9 তারিখে অ্যারেস্ট করলো। 10-11 তারিখে কী করলো, পাটনাতে কিছু স্টুডেন্ট তার বিধানসভার ওই জায়গাতে গিয়ে পতাকা উত্তোলন করেছিল ইন্ডিয়ার। এই নিয়ে ওরা গুলি চালিয়েছিল। যদি বলে গুলিটা চালার আদেশ কে দিয়েছিল, কারণ গভর্নর জেনারেল ছিল তখন লিন লিথগো, তার জন্য গুলি চালা হয়েছিল। ওই জন্য 7 জন স্টুডেন্ট মারা গেছিল, যেখানে পাটনা গুলিকাণ্ড বলে ঘটনাটাকে পরিচিত। এবং তারিখটা কত ছিল, সেটা ছিল 11ই আগস্ট। এটা অলরেডি পরীক্ষায় চলে এসছে, তো খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো আমাদের। এখান থেকে এটা লাস্ট স্লাইড ছিল, এটাই লাস্ট ছিল। এটা আমাদের 4 নাম্বার ভিডিও। এরপরে আমরা আবার নেক্সট নিয়ে আসবো। তোতে তোমরা বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট। তোমরা এগুলো পড়ো, তারপরে বিহারের সম্বন্ধে জানা যাবে। নেক্সট ভিডিওতে আমরা আবার হাজির হব। এবং যারা এখনও পেড ব্যাচে ভর্তি হওনি, আমি এইটুকু রিকোয়েস্ট করব যে দেখো এদিকের টাকা ওদিক কত চলে যাচ্ছে। মাত্র 699 টাকায় আমরা একটা পেড ব্যাচ দিচ্ছি, যেটা এখান থেকে তোমার যাবতীয় মানে চ্যাপ্টার ওয়াইজ, মানে তোমরা ইমাজিন করবে না, হয়তো তোমরা এই কোর্সটা না করলে বুঝতে পারবে না। 10,000 টাকায়ও এই কোর্স কোথাও পাবে না, কারণ চ্যাপ্টার ওয়াইজ যেভাবে আমি পড়াচ্ছি তোমরা দেখবে। যদি ভালো লাগে, মানে কি বলবো, যে এত সস্তায় পাচ্ছ তোমরা, এটা দেখো, এটা আজকে অনেক ছেলের কথা মাথায় ভেবে করা হয়েছে। আজকের দিনে অনেক ছেলে টাকা দিতে পারে না। তো টাকা ছাড়া, দেখো একটা কথা আছে যে টাকা ছাড়া মানে বিদ্যা হয় না, এটা একটা আছে, ঠিক আছে। তো এটুকু মানতে হবে তোমাকে। অর্থাৎ আমি যদি আজ তোমাদের কাছে ফ্রি পড়িয়ে দিই না, তাহলে কী হবে জানো, ওটার ভ্যালু থাকবে না। অতএব কিছু একটা দাও, যেটা থেকে যেই ব্যথাটা পেয়ে তুমি পড়াটা করবে। অতএব এটাও দরকার, এবং আমিও এতটা খাটছি, এটারও আমাদের দরকার। অতএব এই 699 টাকাটা খুব বেশি না। আর আমি তো এটা মান্থলি করিনি, আমি তো 1 টাইম করেছি। অতএব তোমরা এটার জন্য যে কত হেল্প পাবে, কারণ পরীক্ষা দিচ্ছ, যখন 2 নম্বরের জন্য তোমার পরীক্ষাটা কেটে যাবে, তখন কিন্তু খুব চাপে পড়ে যাবে। ওই জন্য রিকোয়েস্ট, মানে তোমরা দেখো, ভাবো, যদি হও জয়েন করো, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার পরে ভিডিওতে দেখা হবে।